অয়স্কান্ত রুদ্রের কুয়াশাচ্ছন্ন অপমৃত্যুর সম্ভাব্য সমাধান কেউই করতে পারেননি, কিন্তু সেই অবিশ্বাস্য মৃত্যুকে সর্বক্ষণের সঙ্গী করে দিনের পর দিন মানসিক কুরুক্ষেত্রের অংশীদার হয়েছে তার স্ত্রী অরুণা রুদ্র। অবশেষে কতকগুলো সাদা কাগজের পৃষ্ঠায় খুঁজে পাওয়া গেছে অয়স্কান্তের জীবনের অন্তিম দিনগুলোর কালো সাদা সাক্ষ্য। যেমন বিক্ষিপ্তভাবে তার শুরু, তেমনই বিক্ষিপ্তভাবে তার শেষ। তবু কি ফুটে ওঠে না এক অবিশ্বাস্য অশুভ ইঙ্গিত? ঘটনা ও ফলাফলকে আঙ্কিক নিয়মে যোগ করে অরুণার অন্তত তাই মনে হয়েছে। 5ই মে রাত 10টা। ক্লাব থেকে ফিরতে আজ অনেক রাত হয়ে গেল। অরুণা মনে হয় বেশ কিছুটা অসন্তুষ্ট হয়েছে, কারণ সংক্ষিপ্তভাবে বহু প্রচলিত এবং বহু ব্যবহৃত শব্দগুলো খাবার ঢাকা আছে বলে ও শোয়ার ঘরে চলে গেল। ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর মানভঞ্জনে আজকে রাতটা খরচ করব, কিন্তু শ্রীকান্তের কথাগুলো মনে পড়ায় তার হয়ে উঠল না। টেবিলে বসে খালি ওর কাছে শোনা কথাগুলোই ভাবছি। জানি ক্লাবের আর সকল ওর কথায় তেমন আমল দেয়নি, হেসেই উড়িয়ে দিয়েছে, কিন্তু আমি তা পারছি কই? সত্যি কি সামান্য এক টুকরো সুতোর মধ্যে অত শক্তি আছে? ওই এক টুকরো সুতোর চাপে কেউ কখনো শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়? কে জানে। শ্রীকান্ত বলেছিল স্ত্রী হত্যার অপরাধে সেই ভদ্রলোকের কোনো শাস্তি হয়নি, কারণ সামান্য একগাছা সুতো দিয়ে যে কাউকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা যায়, আদালত সে কথা একেবারেই বিশ্বাস করেনি। ওই অবিশ্বাস্য ঘটনার পর ভদ্রলোক পাগল হয়ে যান। তিনি তো সত্যি স্ত্রীকে খুন করতে চাননি, নিছক একগাছা সুতো গলায় জড়িয়ে ভয় পাইয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু কি থেকে কি হয়ে গেল? না, এই সুতোর ঘটনাটা অরুণাকে বলা ঠিক হবে না। ও হয়তো ভয় পেয়ে যাবে। কিন্তু আশ্চর্য, এই অবাস্তব ব্যাপারটা শুধু আমাকেই কেন এরকম ভাবে ভাবিয়ে তুলছে? 6ই মে রাত 10টা। আজ সকালে অফিসে যাবার সময় একটা ভারী অদ্ভুত ব্যাপার ঘটেছে। ধুতিটা আলমারি থেকে নিয়ে পড়তে যাব, দেখি একগাছা সরু কালো সুতো সাদা ধবধবে ধুতির ওপর সাপের মতো এঁকে বেঁকে পড়ে আছে। জিনিসটাকে তেমন গুরুত্ব না দিয়ে মেঝেতে ফেলে দিয়েছিলাম। ভেবেছিলাম ঘর ঝাঁট দেওয়ার সময় আপদ দূর হবে, কিন্তু তা হয়নি। কারণ অফিস থেকে ফিরে এসে টেবিলের ওপর আবিষ্কার করলাম ওই কালো সুতোটাকে আমার ফাউন্টেন পেনটার পাশে বড় নিশ্চিন্তে শুয়ে রয়েছে। জানি না কেন ওটাকে দেখে মুহূর্তের জন্য শিউরে উঠেছিলাম। তাহলে কি
আমার হঠাৎই মনে পড়ে গিয়েছিল 20 বছর আগের স্মৃতির কথা, আমার ছোটবেলার কথা, নিশীথের কথা। 8ই মে রাত 12টা। বলবো না করেও অরুণাকে আমার অস্বস্তির কথাটা জানিয়ে ফেলেছি। ও ব্যাপারটাকে যথারীতি আমার উর্বর মস্তিষ্কের কল্পনা বলে হেসে উড়িয়ে দিয়েছে। তা তো দেবেই, ও তো আর জানে না 20 বছর আগের ছোট্ট ঘটনাটা, জানে না নিশীথের আকস্মিক অপমৃত্যুর কথা। তাছাড়া শ্রীকান্তর বলা গল্পটাও তো ওকে আর বলিনি। 10ই মে রাত 1টা। রাত 10টায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। কারণ কালো সুতোটা এখনো আমার সঙ্গ ছাড়েনি। আজ সকালে অফিসে যাওয়ার পথে ওটাকে রাস্তায় ফেলে দিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি সেই আগের ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে। সুতোটা আমার ড্রয়ারের ভিতর নিরীহভাবে পড়ে রয়েছে। তাহলে নিশীথ কি এতদিন পরে ওর প্রতি অবিচারের ন্যায় বিচার চাইতে এসেছে? আজও আমি ভুলিনি 20 বছর আগের সরস্বতী নদীর কথা, তার উপর তাল গাছের গুড়ি কেটে তৈরি সাঁকোটার কথা, আর ভুলিনি এক লাটাই কালো সুতোর কথা। ওই সামান্য সুতো নিয়েই এক ধূসর সন্ধ্যায় নিশীথের সঙ্গে আমার ঝগড়া হয়। তারপর অনিবার্যভাবে হাতাহাতি শুরু। ওই ধস্তাধস্তির মধ্যে নিশীথ কিভাবে যে জলে পড়ে গেল আমার মনে নেই। শুধু এটুকু মনে আছে, ডান হাতে শক্ত মুঠোয় লাটাইটা আঁকড়ে ও ছিটকে পড়েছিল সাঁকোর উপর থেকে। সাঁতার জানত না নিশীথ, তাই অসহায় ভাবে হাবুডুবু খেয়ে তলিয়ে গেছে খোলা জলের নিচে। সন্ধ্যের ঝাপসা অন্ধকারে নিঃসঙ্গ আমি শ্রান্ত পায়ে ফিরে এসেছি ঘরে। নিশীথের সঙ্গে আমার দেখা হবার ঘটনা একেবারে চেপে গেছে, কিন্তু দিন তিনেক বাদে মাইল 2 দূরে ভেসে উঠল নিশীথের মৃতদেহ। 7 গায়ের লোক ছুটল ওকে দেখতে, আমিও গেলাম। নিশীথের সারা শরীরে গ্যাস বেলুনের মতো ফুলে উঠেছে, চোখের জায়গা দুটো বিভৎস কোটর, দেহের জায়গায় জায়গায় মাংস খোবলানো, কিন্তু ওর ডান হাতের শক্ত মুঠোয় লাটাইটা তখনও ধরা ছিল। নিশীথের মৃতদেহের নৃশংস স্মৃতি আমাকে একটি রাতের জন্য মুক্তি দেয়নি। তখন আমার বয়স ছিল বছর 12-14। আরো বছর 15 পর যখন অরুণাকে বিয়ে করলাম, তখন সেই স্মৃতি বেশ ধূসর হয়ে এসেছে। তারপর এই 5 বছরের নিশীথকে একেবারেই ভুলেই গিয়েছিলাম,
কিন্তু শ্রীকান্তর বলা গল্পটা আর এই সামান্য কালো সুতোটা আমাকে নতুন করে মনে করিয়ে দিয়েছে সেই ভুলে যাওয়া বিষণ্ণ ধূসর সন্ধ্যার কথা, নিশীথের লাটাইয়ের কথা, কালো সুতোর কথা। তাহলে কি এই সুতোই সেই সুতো, যে সুতো আর সরস্বতী নদীর সাক্ষী ছিল সেই বিয়োগান্ত নাটকের চরম পরিণতি? 13ই মে, দুপুর 2টো। আমার টেবিলে একটা ছোট্ট কাঠের মূর্তি আছে। হানিমুনের সময় কাশ্মীর থেকে অরুণাই ওটা পছন্দ করে কিনেছিল। মূর্তিটা একজন পুরুষের, কালো মিশমিশে তার সুগঠিত দেহের রং, দুটো হাত জয়ের ভঙ্গিতে মাথার ওপর তোলা। প্রথমটা আমি ঠিক খেয়াল করিনি। রাত তখন 11টা, 11:30 হবে। শনিবার বলে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে অরুণাকে নিয়ে একটা বাংলা ছবি দেখতে গিয়েছিলাম। সুতোটাকে তখন ড্রয়ারেই দেখে গেছি, কিন্তু ফিরে এসে খাওয়ার পাট সেরে টেবিলে গিয়ে বসতেই লক্ষ্য করলাম ড্রয়ারটা হাট করে খোলা। অরুণাও সেটা লক্ষ্য করে বলে উঠল, চোর টোর এসেছিল কিনা। কিন্তু আমি জানি আসেনি। অরুণাকে শুতে যেতে বলে আমি ড্রয়ারটা পুরোটা খুললাম। ঠিক যা ভেবেছিলাম তাই, সুতো গাছাটা ড্রয়ারে আর নেই। ড্রয়ার বন্ধ করে টেবিলের উপর রাখা কালো মূর্তিটার দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। টেবিল ল্যাম্পের আলো সরাসরি গিয়ে পড়েছে মূর্তিটার উপর। তারই আলোয় স্পষ্ট দেখলাম মূর্তির যে হাত দুটো জয়ের ভঙ্গিতে উপরে তোলা ছিল, তাদের অর্থ কেমন যেন পাল্টে গেছে। হাতের ভঙ্গিতে কোনো রদ বদল না হলেও এখন মনে হচ্ছে মূর্তিটা যেন নিদারুণ আতঙ্ক ঊর্ধ্ববায়ু হয়ে নিঃশব্দে চিৎকারে ঘর ভরিয়ে ফেলেছে। ঠিক তখনই আমার চোখে পড়ল কালো সুতোটা। মূর্তিটার গলায় সাপের মতো পাকে পাকে জড়িয়ে রয়েছে সেই কালান্তক সুতো। ভয়ে ভয়ে হাত বাড়িয়ে সুতোটা খুলে নিতে চেষ্টা করলাম। আশ্চর্য, অনায়াসেই ওটা খুলে চলে এলো আমার হাতে। আরো আশ্চর্য, একই সঙ্গে যেন ফিরে এলো মূর্তিটার আগের জয়োল্লাস। আতঙ্কের জমাট পারদটা তার মুখ থেকে একেবারে নিঃশেষে অদৃশ্য হয়ে গেছে। ভয়ে আমার সারা শরীর কাঁপতে লাগলো। এ কিসের ইঙ্গিত? শ্রীকান্তর বলা গল্পটা আরো একবার মনে পড়ল। অনেক চিন্তা ভাবনার পর ঠিক করলাম অরুণাকে সব জানানো দরকার। তাই রাতে শোবার সময় ওকে বললাম, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? জড়ানো স্বরে অরুণা জানতে চাইল। আবছা অন্ধকারে শূন্যে দৃষ্টি মেলে ওকে শ্রীকান্তর বলা গল্পটা জানাল। ও প্রচণ্ড হাসিতে ভেঙে পড়ল।
বলল, শোনো, তুমি ঠাট্টাও করতে পারো। নিজেকে কেমন যেন অসহায় মনে হতে লাগলো। তাহলে এই বিপদের মুহূর্তে আমার পাশে কেউ নেই? অরুণার হাসির কোনো জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। সুতোটাকে কালো মূর্তিটার গলা থেকে খুলে কোথায় যে রেখেছি আর মনে করতে পারছি না। 14ই মে, সন্ধ্যা 7টা। ক্লাবে আর যায়নি। একটু আগেই চেহারা খারাপ হয়ে গেছে বলে ঠিকমতো খাওয়া দাওয়ার জন্য শাসন করছিল অরুণা। তারপর পাশেই যেন কোনো প্রতিবেশিনীর বাড়িতে গেছে সন্ধ্যার পরনিন্দা চক্রে যোগ দিতে। ওকে নিশীথ বা কালো সুতোটা সম্পর্কে আর কোনো কথাই বলিনি। এও বলিনি যে অফিস থেকে ফিরে একটু আগেই আমি কালো সুতোটাকে আবার খুঁজে পেয়েছি। খুঁজে পেয়েছি ভারী অদ্ভুত জায়গায়, ভারী অদ্ভুত ভাবে। অরুণার ড্রেসিং টেবিলে আমাদের বিয়ের একটা ফ্রেম বাঁধানো বড় ফটো আছে। অফিস থেকে ফিরে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গিয়ে দেখি কালো সুতোটা অরুণা আর আমার ফটোর মাঝখানে পাঁচিল হওয়ার ব্যর্থ চেষ্টায় অলসভাবে ঝুলছে। হাত বাড়িয়ে সুতোটাকে খুলে নিতে গিয়ে টের পেলাম আমার কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছে। এমনকি ফটোতে আমার মুখের হাসি খুশি ভাবটা পর্যন্ত মিলিয়ে গেছে। সেখানে ফুটে উঠেছে অনিশ্চয়তায় ভরা এক হতবুদ্ধি যুবকের আতঙ্কিত মুখ। হঠাৎ কি হয়ে গেল, পাগল করার রাগে সুতোটাকে 2 হাতের মুঠোয় ধরে আমি টুকরো টুকরো করে ছিঁড়তে লাগলাম। 5 মিনিট পর যখন সংবিত ফিরে পেলাম, দেখি সুতোটা 5 টুকরো হয়ে আমার পায়ের কাছে পড়ে আছে। মনে হলো সুতোর টুকরোগুলো যেন কেঁচোর মতো নড়ে চড়ে বেড়াচ্ছে। তড়িঘড়ি ঘরের আলো নিভিয়ে দিলাম। হাজারো চিন্তায় আমার যুদ্ধ ক্লান্ত মস্তিষ্ক যেন অবশ হয়ে পড়েছে। বাইরের ঠান্ডা হাওয়ায় নদীর জলের বাষ্প অনুভব করলাম। শুনলাম কিছু একটা জলে আছড়ে পড়া ঝপাং শব্দ। আমি কি ধীরে ধীরে কারো সুপ্ত অপূর্ণ ইচ্ছের শিকার হতে চলেছি? 14ই মে, রাত 1টা। শোবার পর আজ কিছুতেই ঘুম এলো না। সুতোটার অশরীরী উপস্থিতি আমাকে চঞ্চল করে তুলেছে। নিশীথের জলে ভেজা ফুলে ওঠা মুখটা এই মুহূর্তে যেন আরো বেশি করে মনে পড়ছে। ওর হাতের লাটাইয়ের কালো সুতো তো এত সহজে শেষ হওয়ার কথা নয়। সরস্বতী নদীর ঘোলাটে জলে সাঁকোর ওপর দাঁড়িয়ে থাকা আমার প্রতিবিম্ব নিশীথের জল তল স্পর্শে আলোড়নে একই ছন্দে কাঁপছে। নিঃসঙ্গ আমি ধান ক্ষেতের আল ধরে আনমোনাভাবে হেঁটে চলেছি। সন্ধ্যের অন্ধকার চেপে বসেছে মাথার ওপরে। চোখের সামনে ভাসছে নিশীথের কালো সুতোয় ভরা লাটাইটা। আমি
আমি যেন কিসের একটা যেন শব্দ হলো, হালকা অথচ স্পষ্ট শব্দ। ঘরের অন্ধকারের ভিতরে যেন ফুটে উঠল নিশীথের ক্ষত বিক্ষত চোখের মণিহীন মুখটা। শব্দটা কি ক্রমশ কাছে এগিয়ে আসছে? কে যেন আমাকে চেয়ারে উপরে উঠে দাঁড়াতে বলছে। কানের কাছে জলের নেশা ধরানো কল্লোল। আমার হাত যেন শিথিল হয়ে আসছে। গলায় কিসের যেন অস্পষ্ট সুরসুরি। বেশ শীত শীত করছে আমার। কই, অরুণা তো ঘুম ভেঙে উঠে এলো না। একটা সাপিনী শীতল পরিবেশকে আমাকে পড়তে পড়তে ভীষণ ভাবে আঁকড়ে ধরতে চাইছে। নিশীথ, আমি তো তোকে খুন করিনি। নিশীথ, নিশীথ, নিশীথ। আচমকা এক চিৎকারে নাকি সে রাতে অরুণার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই ও বুঝতে পারে সে চিৎকার শুনুর, অর্থাৎ তার স্বামী অয়স্কান্তের। পাশের ঘরে এসেই অরুণা আবিষ্কার করল ঘর অন্ধকার। কোনো রকমে হাতড়ে হাতড়ে ও যখন আলোর সুইচ জ্বালালো, তখন দেখল ভারী অদ্ভুত এক দৃশ্য। অয়স্কান্ত রুদ্রের বিশাল দেহটা ঘরের সিলিং থেকে শূন্যে ঝুলছে। দেহটা দুলছে, ঠিক পেন্ডুলামের ধাতব দোলকের মতো। তখনই একটা ছোট্ট জিনিস নজরে পড়েছিল অরুণার। ঝুলন্ত দেহ ও সিলিংয়ের মাঝে সেতু বন্ধন তৈরি করেছে শুধু একটা সরু কালো সুতো। শুনছিলেন অনিশ দেবের লেখা অয়স্কান্তের অন্তিম ইতিহাস। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।